জয় গোসাই, জয় বুদ্ধদেব। মিলাকে পর্বতশ্রেণীর পশ্চিমাংশে নিয়ে গিয়ে এই অবস্থাতেই তিনি নতুন গৃহ নির্মাণের স্থান নির্দেশ করে দিলেন। অর্ধচন্দ্রাকার সুবৃহৎ হর্ম পূর্বের মতো স্থানে গড়ে তুলতে হবে মিলার একক প্রচেষ্টায়। আবার সেই পাথর আনা, মাটি আনা, জল আনা, নবগৃহের ভিত্তি স্থাপনা, সেই পুরাতন উদয়স্ত শ্রমের নব অধ্যবসায়। প্রথমবারের তিক্ত অভিজ্ঞতা মিলার মনেই ছিল না, কিন্তু তার মনের পটে আঁকা রইল কোথাকার কোন পাথরটি, কত মাটি কোথা থেকে সংগ্রহ করা হয়েছে। দেখা গেল যে এই স্মরণশক্তির প্রয়োজন ছিল, কারণ নির্মাণকর্ম সমাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে পূর্বের মতো গুরু এসে দেখা দিলেন। বললেন, এবারেও তোমার পরিশ্রম বৃথা হলো। মত্ত অবস্থায় আমার মাথা ঠিক ছিল না, তাই তোমাকে ভুল আদেশ দিয়েছিলাম। এবারেও ভাঙতে হবে, এবং ভাঙার পরে প্রত্যেক খণ্ড পাথর বা মৃত্তিকা পূর্বস্থানে প্রত্যার্পণ করতে হবে। বিনা বাক্য ব্যয় মিলা প্রত্যেকটি আদেশ যথাযথ পালন করলেন। তখন গুরু উত্তরের দিকে গৃহ নির্মাণের আর একটি নতুন স্থান নির্দেশ করলেন। বললেন, দেখো মিলা, অত্যধিক মদ্যপানে আগেরবার আমি কি বলেছি, তাই তোমার এতদিনের সমস্ত শ্রম বৃথা হয়ে গেছে। এবার আর তা হবে না, কারণ এখন আমি সম্পূর্ণ প্রকৃতিস্থ। এবার এইখানেই তুমি বাড়ি গড়তে লেগে যাও, কিন্তু বাড়ি খুব সুন্দর হওয়া চাই, তোমার সাধনার মতো সুন্দর। মিলা সানুনায় নিবেদন করলেন, বৃথা শ্রমে আপনারও ক্ষতি, আমারও ক্ষতি। এবারকার গৃহ নির্মাণের আদেশ আপনি ঠিকভাবে ভেবেছেন তো? গুরু বললেন, তাতে সন্দেহ মাত্র নেই। আমি এবার মাদক স্পর্শও করিনি, সে তো দেখতেই পাচ্ছ। তান্ত্রিক কৌশলের উপযুক্ত ত্রিকোণাকার একখানি সৌধ এইখানে তুমি আমার জন্য রচনা করো, এই আমার সুচিন্তিত আদেশ। নিশ্চিন্ত হয়ে মিলা আদেশ পালনে যত্নবান হলেন। দিনে দিনে পাথরে কাদায় গড়া ত্রিকোণাকার হর্ম মাটি ছাড়িয়ে আকাশের পানে খাড়া হয়ে উঠল। মিলার অন্তর সাধনার বাহ্যিক বিকাশ রূপে, তপস্যার বাস্তব বিগ্রহ রূপে। সমাপ্তি যখন প্রায় নাগালের মধ্যে এসে গেছে, এমন সময় এলেন গুরু। বাড়ি দেখেই ক্রোধে ফেটে পড়লেন। বললেন, এমন বাড়ি তোমাকে কে করতে বলেছে? আমি? কখনোই তা হতে পারে না। এ তোমার নির্লজ্জ মিথ্যা কথা। আমি তো আর পাগল হইনি যে তোমাকে এইরকম ত্রিকোণাকার বাড়ি করতে বলবো। কে তোমার সাক্ষী আছে যে আমি এমন কথা তোমাকে বলেছি? তুমি কি তোমার জাদুবিদ্যা প্রয়োগ করে এই ঐন্দ্রজালিক ত্রিকোণ বাড়িতে পুড়ে আমাকে সবংশে নিধন করতে চাও? এই বীভৎস কাণ্ড দেখেই তো স্থানীয় দেবদেবীরা এর অধিবাসীদের বিরুদ্ধে খড়গহস্ত হয়ে উঠবেন। তোমার পৈতৃক সম্পত্তির অপহারকের দলে কি আমিও ছিলাম নাকি, যে এমনি করে আমার শাস্তি বিধান করতে চাও? শোনো, যদি ভালো চাও তো এবারে এখনই চূর্ণ বিচূর্ণ করে ফেলে সমস্ত পাথর মাটি যথাযথ স্থানে পুনঃস্থাপিত করো। আর যদি আমার এ আদেশ তোমার মনঃপূত না হয়, বিশাল বিশ্বের যেখানে খুশি তুমি বিদায় হও। গুরু বিষম ক্রোধে এই রকমের নানা কথা বলে থরথর করে কাঁপতে কাঁপতে চলে গেলেন। মিলা বিমূঢ়ের মতো সেই সমাপ্ত প্রায় হর্মের সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে বালকের মতো কাঁদতে লাগলেন। কবে হবে এই গড়া ও ভাঙার পরম সমাপ্তি? এই অর্থহীন শ্রমের আর অবসাদের? পাথর বয়ে বয়ে তার স্কন্ধে দগদগে এক ঘা হয়ে গেছে। সমস্ত পিঠ ও কোমর রক্তাক্ত হয়ে গেছে। সাহস করে কোনোদিন গুরুকে এসব ব্যক্তিগত সামান্য কথা বলেননি, প্রবৃত্তিও হয়নি। গুরুর দিকে পিছন করে একটি দিনের জন্যও তো জীবনে কখনো দাঁড়াননি যে এই সমস্ত বিবরণ তার চোখে পড়বে। কিন্তু তার নিজের শরীর বা মন যখন কিছুই তার নিজের নয়, তখন এই নিরর্থক চিন্তার প্রয়োজন কি? কয়েকদিন কেটে গেল গড়া বাড়ি ভাঙতে। তারপরে একদিন সুযোগ বুঝে গুরুমার কাছে মিলা তার দুঃখ নিবেদন করে তার সাহায্য ভিক্ষা করলেন। কিন্তু নিজের শারীরিক পীড়ার কথা তিনি সযত্নে তার কাছ থেকেও গোপন করে রাখলেন। তিনি মনে মনে বিচার করে দেখলেন যে নিজের শারীরিক পীড়ার কথা প্রকাশ করলে হয়তো তার এই অর্থই দাঁড়াবে, দেখো তোমাদের জন্য আমার কত কষ্ট। সে সহানুভূতি তার প্রার্থনা নয়, তিনি যা চান
তার অতিরিক্ত আর কিছুই চান না। গুরুমার আদ্যন্ত কোনো কথাই অবিদিত ছিল না। ভিন দেশের এই তপস্বী ছেলেটির জন্য তার মাতৃহৃদয়ে স্নেহ সহানুভূতির অতল সমুদ্র জমেছিল, কিন্তু স্বামীর কোনো কথায় প্রতিবাদ করার মতো মনোভাব তার ছিল না। তাছাড়া তার স্বামীর সহস্রবিধ পরস্পর বিরোধী কার্যকলাপের মধ্যেও যে একটা কোনো সুগভীর উদ্দেশ্য নিহিত আছে, এ সত্যটি তার অপরিজ্ঞাত ছিল না। মাঝে মাঝে তার মনে হতো যে এই প্রিয়দর্শন মধুরভাষী বালক তপস্বীর উপরে নিগ্রহের কিছুটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কিন্তু এই চিন্তার মাঝখানেও তার প্রতীতি ছিল যে বাহ্যিক দৃষ্টিতে বিসদৃশ্য দেখালেও মহর্ষি মার্পার কোনো কর্মই একেবারে নিরর্থক হতে পারে না। সচরাচর তিনি তাই গুরু শিষ্যের কোনোরকম ব্যাপারে হস্তক্ষেপ করতে চাইতেন না। কিন্তু এবারে তিনিও আর স্থির থাকতে পারলেন না। স্বামীর কাছে গিয়ে মিলারেপার হয়ে নিজেই তার আনুকূল্য ভিক্ষা করলেন। মারপা স্থির হয়ে স্ত্রীর কথা শুনলেন, হেসে বললেন, শেষ পর্যন্ত তোমাকে বুঝি সে উকিল করে পাঠিয়েছে? আচ্ছা বেশ, ভালো রকম রান্নাবান্না করে তাকে আমার কাছে পাঠিয়ে দিও। গুরু সেদিন মিলাকে নিজের কাছে বসিয়ে উত্তম ভোজ্যে আপ্যায়িত করলেন। আহারান্তে বললেন, মিথ্যা তুমি আমাকে সেদিন কতকগুলি অহেতুক অপবাদ দিয়েছ, কিন্তু সেজন্য যে আমি তোমার প্রতি বিরূপ হইনি তার প্রমাণস্বরূপ তোমাকে আমি এখনই সাধনার প্রথম সোপান দান করছি। কিন্তু মনে রেখো, আধ্যাত্মিক শিক্ষার পাটে নয়, ব্রহ্মবিদ্যা পেতে হলে তার অন্যবিধ মূল্য দিতে হয়। সে মূল্য দেবার মতো সামর্থ্য তোমার এখনো হয়নি। কেমন করে সে মূল্য দিতে হয় তার দৃষ্টান্ত মূর্ত হয়ে আছে আমার গুরু নারপার আলোকসামান্য জীবনে। সে কাহিনীও তোমাকে শোনাব। তুমি এখনকার মতো এই নিয়েই সন্তুষ্ট থাকো। এতখানি অন্তরঙ্গভাবে গুরু ইতিপূর্বে আর কখনো মিলার সঙ্গে আলাপ করেননি। আনন্দে মিলার দু চোখ দিয়ে জল পড়তে লাগলো। এতদিন পরে গুরুর যে তার উপরে দৃষ্টি পড়েছে, এতেই তিনি ধন্য। তার মনে হলো যেন পৌঁছানো আর চলা নিমেষের মধ্যে এক হয়ে গেছে। শারীরিক পীড়া, মানসিক নিগ্রহ এর সহস্র গুণ হলেই বা কি, কৃপার বিন্দুর কাছে দুঃখের সিন্ধু যে পরাভূত হয়ে যায়। নাই বা হলো পরাবিদ্যার পাঠ। সত্যিই তো, বামন হয়ে চাঁদের পানে হাত বাড়ালে চলবে কেন? কৃপা করে গুরু যতটুকু দিয়েছেন তাই আমার 7 রাজার ধন, 1 মানিক। এরপরে জীবনে আমার কোন অমৃতের শুভাগমন হবে, আমার জীবনের শীর্ণখাতে কোন ফল্গু সর্বব্যাপী দিগন্তপ্লাবী অনন্তগ্রাসী প্রবাহ নিয়ে আবির্ভূত হবে, সে চিন্তা গুরুর, আমার নয়। মহাগুরু নারপারদের দুর্লভ জীবনের কথা তিনি আগেও শুনেছিলেন। এখন সেই পরম পুরুষের অসম্ভাব্য তপশ্চর্যার বিবরণ গুরুর মুখে শুনে তিনি একেবারে বিহ্বল হয়ে গেলেন। শ্রীগুরুর পাদপদ্মে মাথা রেখে তিনি আর একবার নিজেকে চিরতরে উৎসর্গ করে দিলেন। কয়েকদিন পরে গুরু মিলাকে সঙ্গে নিয়ে আর এক মুক্ত ভূখণ্ডে একটি স্থান নির্দেশ করে বললেন, আমার পাড়াপড়শি আত্মীয় স্বজনের মধ্যে সবাইকার আপত্তি সত্ত্বেও আমি এইখানে বাড়ি করা মনস্থ করেছি। অতএব এভার তোমাকেই নিতে হবে। বাড়িখানা হবে সাধারণ চতুষ্কোণ এবং 10 তলা। এই বাড়ি শেষ হলেই আমি তোমাকে সাধনার চরম সম্পদ দান করব। পূর্ব অভিজ্ঞতায় এই গৃহ নির্মাণের ভবিষ্যৎ অনুমান করে মিলা ভয়ে বললেন, আমার নিবেদন, আমি এ প্রস্তাবে গুরুমাকেও সাক্ষী রাখি। পরম উদারভাবে গুরু বললেন, বেশ, তাকেও ডাকো। এখন আমি যা বলছি সুস্থ মস্তিষ্কেই বলছি, অতএব সাক্ষ্য প্রমাণে আমার ভয় কী? গুরুমাকে সাক্ষী রেখে মিলা এবারকার এই নতুন আদেশকে পাকা করে নেবার জন্য তার সমক্ষে পূর্ব অভিজ্ঞতা একে একে বর্ণনা করলেন। আনুপূর্বিক শ্রবণ করে গুরুমা বললেন, হ্যাঁ বাবা, সাক্ষী আমি রইলাম, কিন্তু তোমার গুরুকে তো আমি ভালো করেই চিনি। কার্যকালে আমার সাক্ষ্য প্রমাণে তোমার যে কিছুমাত্র সুবিধা হবে না তা আমি যেমন জানি, তুমিও তেমনি করে জেনে রেখো। এখন যখন যা ওর মাথায় চাপে, সে কর্ম থেকে ওকে নিবৃত্ত করবার সাধ্য মানুষের নেই। আমি তো কোন ছাড়। তুমি যা কিছু বললে সে সবই আমি জানি।
কতবার এইসব কথা নিয়ে ওর সঙ্গে আমার কথা কাটাকাটি হয়ে গেছে। এই বাড়ি গড়ানো আর ভাঙানো এ যে ওর কী এক খেলা, সে আমার বুদ্ধিতে আসে না। তাছাড়া এখন যে জমিতে বাড়ি করার আদেশ দিচ্ছেন সে জমি ওর নিজেরও নয়। ওখানে গৃহ নির্মাণে প্রবল আপত্তি হবে, তা থেকে নানা রকমের অশান্তির সৃষ্টি হবে। তা জেনেও উনি যে কেন এমন আদেশ দিচ্ছেন তা একমাত্র উনিই জানেন। মারপা এতক্ষণ হাসি মুখে শুনছিলেন, এবার বললেন, ওসব অবান্তর বিষয় আমি বুঝব। তোমাকে সাক্ষী রাখা হয়েছে মাত্র, পরামর্শ দিতে ডাকা হয়নি। যথারীতি ভিত্তি স্থাপন করে মীলা গৃহ নির্মাণ পর্ব শুরু করলেন। এই ইতিহাসের পূর্ব অধ্যায় যারা প্রত্যক্ষ করেছিলেন তারা অসাক্ষাতে আর এক প্রস্ত হেসে নিলেন, কারণ এতদিনে সবাইকারই ধারণা জন্মে গিয়েছিল যে গৃহ নির্মাণের অর্থ মীলার ধৈর্য পরীক্ষা ছাড়া আর কিছুই নয়। গড়ানো ভাঙানোর খেলায় এক উন্মাদের উন্মত্ততা মাত্র। বিনা প্রতিবাদে আরব্ধ গৃহ দোতলা পর্যন্ত যখন অগ্রসর হয়েছে তখনই অকস্মাৎ বিপর্যয়ের সূত্রপাত হলো। প্রবেশদ্বারের ঠিক পাশেই একখানি সুবিশাল প্রস্তরখণ্ডের প্রতি লক্ষ্য করে গুরু জিজ্ঞাসা করলেন, এ পাথর তুমি কোথা থেকে এনেছ? মীলা ভয় ভয় বললেন, এই একখানি পাথরই আমার নিজের আনা নয়। এখানে আমার গুরুভ্রাতারা খেলার ছলে একদিন এখানে গড়িয়ে এনেছিলেন, আমি এখানে স্থাপন করেছি। গুরু ক্রোধান্বিত হয়ে বললেন, ওদের আনা পাথর দিয়ে তুমি তোমার বাড়ি করতে চাও কোন সাহসে? হোক একখানা পাথর, এ পাথর এখানে রাখা চলবে না। যেমন করে হোক এ পাথর এখান থেকে বহিষ্কৃত করে দেওয়া যায়, সেজন্য যদি বাড়ি ভাঙতে হয় তাও স্বীকার। মীলা আতঙ্কিত হয়ে বললেন, কিন্তু মাকে সাক্ষী রেখে আপনি যে বলেছিলেন এবারে শ্রম বৃথা যাবে না। গুরু বললেন, সে কথা এখনও আছে, কেবল এই পাথরখানি চলবে না। তার জন্য যদি আগাগোড়া বাড়ি ভাঙতে হয় সে দোষ তোমার, আমার নয়, কারণ অন্যের আনা পাথর ব্যবহারের অনুমতি আমি তোমাকে দিইনি। জয় গোসাই, আজ এইটুকু থাক।